আমরা তো দেখলাম যে এই সরকার গঠিত হওয়ার আগেই আওয়ামী লীগের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে গেছে। কারো না কারো সহায়তায় তো তারা ইমিগ্রেশন ক্রস করেছে, বর্ডার ক্রস করেছে, কারো না কারো সহায়তায় তো তারা দেশের ওই পারে ভারতে চলে গেছে, কারো না কারো সহায়তা তো বটেই। কাদের সহায়তায় সেটাও কি গত 5 মাসে বের হয়েছে? খুবই অবাক কাণ্ড মনে হবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 16 তারিখ, 18 তারিখ, এরকম কয়েকটা তারিখ দেখছিলাম যে হরতাল, অবরোধ ইত্যাদির দিকে তারা এখন যাচ্ছে, এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। ধরুন এই কর্মসূচি পালিত হলো কি না হলো আমি সেই তর্কেই যাব না। এরা যে একটা কর্মসূচি ঘোষণা করতে পারছে, এটাই কি যথেষ্ট সাহসের পরিচয় নয়? এবং এই সাহসটা তারা জোগাড় করছে কোত্থেকে? সরকার যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে। সরকার তো তাদের পক্ষ থেকে বলছে এই ধরনের কোনো কিছু করতে দেওয়া হবে না, সুযোগ নেই। সরকার তো সেটি বলবেই, কিন্তু আপনি একটি রাজনৈতিক দলের কর্মসূচি কি করে বন্ধ করবেন? এক, লিগ্যাল ওয়ে যেটা ছিল সেটা হলো রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন, মানে অবৈধ ঘোষণা করতে পারেন, যেটা জামাতকে করা হয়েছিল। কিংবা ধরুন আপনি তার বিরুদ্ধে কোর্টের আশ্রয় নিতে পারেন এবং কোর্ট কর্তৃক সেই রাজনৈতিক দলকে আপনি তার কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করতে পারেন। অ্যাটলিস্ট তার কর্মকাণ্ডের উপর একটা স্টে অর্ডার আপনি আনতে পারেন কোর্ট থেকে, সেটাও কিন্তু এই সরকার করে নাই। 3 হচ্ছে আপনি গণভোটে দিয়ে দেন প্রশ্নটি, মানুষ সিদ্ধান্ত নেই যে তারা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চায় কি চায় না। 3টার একটাতেও কিন্তু সরকার যায় নাই। তার মানে কি আওয়ামী লীগ বাংলাদেশে এখনো নিবন্ধিত এবং মানে বৈধ একটি রাজনৈতিক দল। সো সে তার কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু এটাও আপনি বন্ধ করতে পারতেন যদি আপনি একটা অ্যাটলিস্ট সফল যদি নাও হন, মানুষের জনজীবনে মোটা দাগের স্বস্তি 5 মাসে এনশিওর করতে পারেন। তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন যেভাবে গর্ত থেকে মাথা বের করছে, এই গর্ত থেকে মাথা বের করবার সাহসী আওয়ামী লীগ। পৃথিবীর যে কোনো দেশে যখন আইন শৃঙ্খলা শেষ হয়ে যাবে, গভর্নমেন্ট কন্ট্রোলে থাকবে না, ছিনতাই, রাহাজানি, খুন বেড়ে যাবে, এই দেশটাই ফেল স্টেটের দিকে যায়। তখন বিভিন্ন মতের গ্রুপ তৈরি হয়, মব জাস্টিস শুরু হয়, মব কালচার শুরু হয়। আমি আপনাকে বলি, আজকের পত্রিকায়, মেইন স্ট্রিম পত্রিকায় আসছে, ফেসবুকে লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি। ওসিকে লাইভে এসে পেটানোর হুমকি দিয়েছে। ফেসবুকে লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছে একজন সন্ত্রাসী। এই দেশের এখন অবস্থা। আওয়ামী লীগের সময় আলিম ওলামারা কিন্তু ওয়াজ করতে পারতেন না, ওনাদের ওয়াজ বন্ধ করে দিত, জেলে পাঠিয়ে দেওয়া হতো, সব দলকে ট্যাগিং করা হতো যে এরা সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। এখন উল্টাটা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সংস্কৃতিকে বন্ধ করার জন্য শিল্পীরা, যারা সেলিব্রিটি আছে, শো উদ্বোধন করতে যাবে, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। কোন দিকে যাচ্ছি? তাইলে তো উল্টাটা এদিকে হয়ে যাচ্ছে। এটাও তো প্রশ্ন উঠে, তাজ রহমান, তাহলে সেই সময়টাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেন তৎপর হলেন না? কেন আসলে সেই সময় না, গভর্নমেন্ট এগুলো পারবে না। এখানে আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনি যে রুলার হিসাবে মাঝে মাঝে কিন্তু আপনাকে এমবডিমেন্ট হতে হবে, আপনাকে অ্যারোগেন্স হতে হবে। আপনার এইটা যদি না হয় তাহলে আপনি কিন্তু দেশ চালাতে পারবেন না। এখন দেখেন, মামলার বাণিজ্য বলি, আমার নামে একটা মামলা হয়েছে জাস্ট লিটারালি 1 সপ্তাহ হলো। সেই মামলাতে আমি 3 নম্বর আসামি। আমার প্রথম শেখ হাসিনা, দ্বিতীয় ওবায়দুল কাদের, 3 আমি। আমার পরে সালমান এফ রহমান, আমার পরে সজীব ওয়াজিদ জয়, আমার পরে আইনমন্ত্রী, আমার পরে হাসান মাহমুদ, আমার পরে আরাফাত, সব যা আছে। আমি এমপিও হই নাই, সংসদেও যাই না, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের এখানে টকশো করে বেড়াচ্ছি। এই যারা আছে ডানে বামে, এদের সাথে আমাদেরকে জানতে হবে এটা। মানুষ তো আমাদেরকে ফোন করে বলতেছে টকশোতে যাচ্ছেন, একটু দয়া করে বলেন আজকের কি অবস্থাটা ঢাকা শহরে আছে। নাই তো, ল অর্ডার নাই, পুলিশ কথা শুনছে না। তাহলে তো পলিটিক্যাল পার্টির সাথে বসতে হবে, ইউনূস সাহেবকে বসে বলবো আমাকে ফর্মুলাটা দেন, আমরা কিভাবে এই ওটা ওভারকাম। তাদেরকে বের করে আনতেও সময় লাগবে। এই জন্য তাজ ভাই যে কথাটি বলছিলেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো অল্টারনেটিভ হয় না। কেন হয় না আমি একটা একটা করে কারণ বলি। এক হচ্ছে, পলিটিক্যাল গভর্নমেন্ট একটা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, 5 বছর, সে ফর এক্সাম্পল 5 বছর। এই 5 বছরে সে মানুষকে যতটুকু সেবা দিতে পারবে, যতটুকু স্বস্তি দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, তার উপরে নির্ভর করে 5 বছর পরে তার ভাগ্যে কি থাকবে। যদি সে ভালো পারফর্ম করতে পারে, সে মানুষের ভোটে আসবে। সো তার নিজের এক ধরনের তাড়না থাকে, যেটা কারণে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা বাজার নিয়ন্ত্রণ বলেন, প্রতিটা ক্ষেত্রে সে চেষ্টা করে তার যতটুকু সম্ভব তার সবচেয়ে ভালোটা পারফর্ম করতে। কিন্তু এই যে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো, তারা কিন্তু আসলে রাজনীতি করবে না, করে না। তারা একটা
টাইমিং এর জন্য আসে, তাদের তেমন জবাবদিহিতাও থাকে না, আবার তারা ফেল করলে তাদেরকে মাসুলও দিতে হয় না। ধরুন আজকে নির্বাচন হয়ে গেলে উনি মানে এই সরকার যতই ফেল করুক, উপদেষ্টাদের নামে নিশ্চয়ই মামলা হবে না, উপদেষ্টাদের তো নিশ্চয়ই এটার জন্য কোনো মাসুল দিতে হবে, তারা তো ভোটে দাঁড়াবে না যে মানুষ তাদেরকে ভোট না দিয়ে বা নির্বাচনে ফেল করিয়ে দিয়ে তার জব দেবে। সো তারা সেভাবে বিষয়টাকে নিচ্ছেই না। না হলে আপনি আমাকে বলেন, তো এই ঘটনাগুলো ঘটছে, নিঃসন্দেহে এগুলোকে আমরা তো নিন্দা জানাই। আমাদের নারী সাংবাদিকদেরকেও কিন্তু বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এই বাধাগুলো যারা দিচ্ছেন একটা রাজনৈতিক তুলনামূলক গণতান্ত্রিক পরিবেশের সুযোগে নিশ্চয়ই একদল উগ্রবাদী এই কাজগুলো করছেন, যারা নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দিতে চান। এখন যদি আপনি ভারতীয় পত্রপত্রিকা দেখেন তাহলে আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের উপর যে কয়টা হামলার ঘটনা ঘটেছে আর তার চাইতে শতগুণ হাজার গুণ বাড়িয়ে তারা সেটা প্রচার করছে। তো একটা ঘটনা ঘটলেই তো সেটাকে 100 গুণ বাড়ায় দেখানো যায়। তার মানে ঘটনাটাই হচ্ছে ওই যে যারা বাংলাদেশ সম্পর্কে এভাবে হেয় প্রতিপন্ন করতে চাইছে তাদেরকে সাহায্য করা। ফলে যারা আজকে ধর্মের নামে হোক কিংবা যে নামেই হোক এই জবরদস্তির কাজগুলো করছেন, যেটা ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক, সেইটা তারা করে আসলে ভারতীয় মিডিয়াকে কিংবা ভারতের শাসক দল বিজেপির প্রচারণাকে সাহায্য করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এগুলোকে কেন ঠেকাতে পারছে না। একটা তো আমরা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা আলোচনা করলাম, সরকারের আকার ছোট, এই সরকার একটা রাজনৈতিক দল মতো না যে তার সর্বত্র তার কাঠামো আছে। সেক্ষেত্রে যেটা করণীয় ছিল, যে কথাটি আমরা বারবার প্রথম থেকে বলে এসেছি, আমি এখনো বিস্মিত যে এই জায়গাটিতে কেন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা বলেছি যে এই সরকার একই সঙ্গে এটা তো একটা পুরো সিস্টেম, এই সিস্টেমে অংশীদার আরো অনেকেই। সো তাদের সকলের একটা দুষ্ট চক্রের সম্মিলিত প্রয়াস না থাকলে এটা হতো না। ডে 1 থেকে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আমাদের গণমাধ্যম মন্ত্রী যিনি ছিলেন আর কি, আরাফাত, তারপরে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নওফেল, কেউ কিন্তু নেই, অথচ ওনারাই কিন্তু ফোরফ্রন্টে ছিলেন পুরাটা অভ্যুত্থানের সময়, তারা কেউ নেই, পালিয়ে গেলেন। এটা কি শুধু পুলিশের সহায়তা? না, তারা যে বর্ডার পার হয়েছেন এখানে আর অনেকের সহায়তা জড়িত। 1 2 হচ্ছে তারপর আমরা দেখলাম একটার পর একটা মামলা হতে, সেই মামলাগুলো যার বিরুদ্ধে ব্যাংক চুরির লুটের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল খুনের মামলা, আর যার বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল ভিন্ন কিছু একটা মামলা। এক একজনের বিরুদ্ধে 200-300 করে মামলা না হয়ে একেবারে সত্যিকার অর্থে যেই মামলাগুলোর মানে ওজন আছে এরকম 1টা 2টা 3টা মামলাই মোর দেন এনাফ, শত শত মামলা হওয়ার প্রয়োজন ছিল না। এখন এই মামলাগুলো ট্রায়ালে যাবে, ট্রায়ালে গেলে এই মামলাগুলো ম্যাক্সিমামের মানে যদি মোটা দাগেও ন্যায় বিচার হয় মামলাগুলো কিন্তু টিকবে না, অথচ এরা প্রত্যেকে দোষী, এরা প্রত্যেকে দায়ী, এবং এই রেজিমটা 15 বছর টিকেই ছিল এদের নানান ধরনের সাহায্য নিয়ে, কিন্তু মামলাগুলো টিকবে না। শাস্তি আমরা